হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত সভাপতি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সবাইকে সালাম এবং অভিনন্দন। অর্গানন বিষয়ে আজকের যে আলোচনা, এই প্রসঙ্গে বলা জরুরি যে আমাদের অর্গানন বিষয়ে ধারাবাহিক আলোচনা প্রথম শুরু করেছিলেন ডক্টর রাসেল নিপুণ। তিনি সম্ভবত 28-29 সূত্র পর্যন্ত আলোচনা করেছিলেন। তারপর ব্যক্তিগত কারণে তিনি বর্তমানে অন্য বিষয়ে ব্যস্ত থাকায় এই আলোচনার দায়িত্বটা নিয়েছিলেন আমাদের ফোরামের বয়োজ্যেষ্ঠ, প্রাজ্ঞ, অভিজ্ঞ উপদেষ্টা ডক্টর নজরুল ইসলাম ভূঁইয়া স্যার। তো তিনিও সম্ভবত অর্গাননের প্রথম সূত্র থেকে ধারাবাহিক আলোচনা করে 31 নম্বর সূত্র পর্যন্ত আলোচনা করেছেন বলে আমার জানা আছে। তো এই পর্যায়ে যেহেতু ডক্টর নজরুল ইসলাম ভূঁইয়া স্যার ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছেন, সেহেতু উনি যে পর্যন্ত আলোচনা করেছেন তারপরে আমি আলোচনা করা বা আমার আলোচনা করা সমীচীন হবে না, যেহেতু তিনি এর পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা অব্যাহত রাখবেন। তাহলে অর্গানন বিষয়ে আমি কোথা থেকে আলোচনা শুরু করব, এই বিষয়টা এই কারণেই নির্দিষ্ট করা হয়নি। ডক্টর লাবণী আমিন ম্যামের অনুরোধে, অনিচ্ছা সত্ত্বেও আমাকে এই দায়িত্বটা নিতে হয়েছে যে মাসে একদিন অন্তত আমি আলোচনায় আসব। তাহলে আমার মনে হয় ডক্টর নজরুল ইসলাম ভূঁইয়া স্যারের অনুমতি ছাড়া তিনি যে পর্যন্ত আলোচনা করেছেন তার পরবর্তী সূত্রগুলি আলোচনায় যাওয়া আমার সমীচীন হবে না। তাহলে আমি যেটা পছন্দ করি সেটা হলো যে অর্গাননের আলোচনার শুরুতে অর্গাননের ইতিহাস বা অর্গাননের প্রাক কথন এই বিষয়ে আলোকপাত করাটা আমার কাছে খুব বা আলোচনা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তার কারণ অর্গাননের প্রারম্ভিক বিষয়গুলো অনেক বক্তাই প্রায় উপেক্ষা করেন, গুরুত্ব কম দেন বা এড়িয়ে যান। তা আমি সেদিকে আজকে আলোচনাটা করি, যদি আপনাদের আপত্তি না থাকে। সম্মানিত সভাপতি মহোদয় যদি আমাকে বিশেষ সূত্র আলোচনা করতে বলেন সেটাও আমি পারবো, কিন্তু আমার মনে হচ্ছে যে অর্গাননের প্রারম্ভিক বিষয়গুলো আলোচনা করলে আমাদের যারা এই বিষয়ে ইতিপূর্বে আলোচনা কম শুনেছেন বা গুরুত্ব দেননি, তেনারা উপকৃত হবেন। তো অর্গানন শব্দটি কোত্থেকে আসলো, এই বিষয়ে যা তথ্য পাওয়া যাচ্ছে যে অর্গানন অফ দ্য হিলিং আর্ট, মহাত্মা হ্যানিম্যান যে পর্যন্ত অর্গানন গুলা যে কয়টা খণ্ড বা সংস্করণ প্রকাশ করেছেন, সেখানে অর্গানন টাইটেল হিসেবে একটা শব্দ ব্যবহার করছেন, যদিও তার সঙ্গে আরো যুক্ত আছে অর্গানন অফ দ্য রেশনাল এন্ড হিলিং আর্ট। আবার
পরবর্তীতে রেসোনান্স শব্দটি বাদ দিয়ে অর্গানন অফ দ্য হিলিং আর্ট এই শব্দটি বহাল রেখেছেন। তাহলে অর্গানন শব্দটি কোথা থেকে আসলো? অর্গানন বলতে কি বোঝায়? The word organon is derived from the Greek word organum, which means instrument of knowledge. The word organon was first used by the Greek philosopher Aristotle for his treatise on logic. Later, Francis Bacon, the English philosopher and statesman, wrote a treatise on logic in Latin titled Novum Organum, wherein he urged upon his fellow men to follow the inductive method of reasoning. Possibly these works of Aristotle and Bacon influenced Hahnemann to name the book Organon. অর্থাৎ অর্গানন এই শব্দটি হচ্ছে এটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের বিভিন্ন উপকরণ। তো গ্রিক দার্শনিক এরিস্টটল এটি প্রথম ব্যবহার করেন এই শব্দটি। পরবর্তীতে বেকন, ফ্রান্সিস বেকন, স্টেটম্যান ইত্যাদি দার্শনিকরা এই শব্দটি ব্যবহার করেন। ধারণা করা হয় যে মহাত্মা হ্যানিম্যান তাদের থেকেই এই শব্দটি ব্যবহারে অনুপ্রাণিত হয়েছেন। তাহলে আমরা জানলাম অর্গানন শব্দটির অর্থ কি এবং মহাত্মা হ্যানিম্যান তাদের কাছ থেকে এই শব্দটি ধার করেছেন। সালে মহাত্মা হ্যানিম্যান প্রচলিত চিকিৎসা ব্যবস্থা বিপরীতে একটা প্রকৃত সত্য প্রাকৃতিক সত্যতা নির্ভর একটা চিকিৎসা ব্যবস্থার আলোক সন্ধান পান। তারপর দীর্ঘ কয়েক বছর এই বিষয়ে গবেষণা করার পর বিভিন্ন ভেষজের রোগ উৎপাদনকারী এবং আরোগ্যকারী ক্ষমতা সম্বন্ধে নিশ্চিত হওয়ার পর 1796 সালে তিনি এই নতুন ব্যবস্থার উদ্ভাবনের ঘোষণা দেন। অতঃপর তিনি এই নতুন ব্যবস্থার চর্চা অনুসন্ধান পর্যবেক্ষণ ও গবেষণার তাহলে তিনি এই আরোগ্য ব্যবস্থা সম্বন্ধে সযত্ন গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে এটাকে আরো গ্রহণযোগ্য জুৎসই করেন এবং এরই মধ্যে তিনি কতকগুলো প্রিন্সিপাল অর্থাৎ নীতি, অক্ষুণ্ণ নীতি, অটুট নীতি, যার পরিবর্তন নেই, এরকম একটা বেশ কিছু নীতিমালা বিষয়ে সুনিশ্চিত হন এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে এইগুলি লিপিবদ্ধ করা যেতে পারে। তিনি অর্গানন প্রকাশের আগে বেশ কিছু আর্টিকেল লিখেন। যেমন 1805 সালে তিনি লিখেছেন Asclepius in the Balance। 1805 সালে
আরেকটি লেখেন মেডিসিন অফ এক্সপেরিয়েন্স, অর্থাৎ বিভিন্ন ঔষধের রোগ সৃষ্টিকারী এবং আরোগ্যকারী ক্ষমতা। তবে 1808 সালে লিখেন দ্য ভ্যালু অফ স্পেকুলেটিভ সিস্টেম অফ মেডিসিন। এটা 1808 সালে ভ্যালু অফ স্পেকুলেটিভ সিস্টেম অফ মেডিসিন, এটা প্রচলিত চিকিৎসা ব্যবস্থা সমালোচনা। স্পেকুলেটিভ মানে হচ্ছে মন গড়া। এই প্রচলিত চিকিৎসা ব্যবস্থার ওষুধ সমূহের মন গড়া যে মতবাদ, সেটার কতটা মূল্য, এই বিষয়ে তিনি সমালোচনামূলক একটা গ্রন্থ রচনা করেন। আর 1809 সালে লেখেন অবজারভেশনস অন দ্য 3 কারেন্ট মেথড অফ ট্রিটমেন্ট। এটা মূলত সমালোচনা। তাহলে অর্গানন প্রকাশের আগে মহাত্মা হেনিম্যান আরো কিছু বই পুস্তক লিখেছিলেন। তারপর তিনি সিদ্ধান্ত করেন যে এইগুলি থেকে যে প্রিন্সিপাল বা হোমিওপ্যাথির যে বিভিন্ন চিরন্তন নীতি উনি প্রাপ্ত হয়েছেন, সেগুলো সমন্বয়ে একটি গ্রন্থ রচনা করা দরকার, যেটা হবে নিয়ম নীতির গ্রন্থ, এবং যেটার উনি নামকরণ করেছেন অর্গানন অফ রেশনাল মেডিসিন মেডিকেল সায়েন্স। এটা 1810 সালে। এবং এই বইটি তাকে মুদ্রণ ও প্রকাশনা বিষয়ে তাকে হেল্প করেন তারই এক কৃতজ্ঞ রোগী। অর্থাৎ মহাত্মা হেনিম্যানের কাছে একটা বই ছাপানোর মতো যথেষ্ট টাকা পয়সা যখন ছিল না, তখন তার দ্বারা উপকৃত এক রোগী, ধনাঢ্য রোগী, তিনি এইটা ছাপানোর দায়িত্ব নিয়েছিলেন। এইটি এইটিতে সূত্র ছিল 271টি। আমরা এই যে প্রথম সংস্করণ যেটা 1810 সালে, সেটা আশ্চর্যজনক ভাবে অনেক প্রিন্সিপাল, অনেক নীতি, যেমন 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, অর্থাৎ কি আরোগ্য করতে হবে, আমাদের প্রধান লক্ষ্যটা কি হবে, এবং সেই আরোগ্যের সূত্র বা আরোগ্যের মোট কি হবে, আরোগ্যের ব্যাখ্যাটা কি হবে, এই বিষয়গুলি দেখা যায় যে 1810 সালেও যেরকম ষষ্ঠ সংস্করণ পর্যন্ত একই রকম আছে, এবং বেশ কিছু সূত্র ওই সময় একই রকম আছে, যেটাতে প্রমাণ হয় যে হোমিওপ্যাথির প্রথম যুগের যে প্রিন্সিপাল বা নীতি মহাত্মা হেনিম্যান অর্গাননে সন্নিবেশিত করেছেন, সেগুলা অপরিবর্তনীয়। এবং 2 নম্বর সূত্রে যে আদর্শ আরোগ্যের যে নীতি মহাত্মা হেনিম্যান ঘোষণা করেছেন, সে আদর্শ আরোগ্যটাকে ব্যবহারিক ভাবে সফল করার জন্য নিরন্তর গবেষণা করেছেন, এবং এই 2 নম্বর সূত্রকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য অন্যান্য যাবতীয় পরিবর্তন এবং অর্গাননের সংস্করণ গুলা চলে আসছে। তাহলে প্রথম সংস্করণ যেটা, সে পর্যন্ত আমরা জানি যে হোমিওপ্যাথির আদি মূল নীতি হচ্ছে সদৃশ্যকে আরোগ্য করে। পরবর্তীতে মহাত্মা হেনিম্যান নিজেও অনুভব করলেন, এবং তার সতীর্থ অন্যান্য হোমিওপ্যাথরা তারাও মহাত্মা হেনিম্যানের কাছে অভিযোগ করতে থাকলেন যে এই নীতিতে সকল রোগ আরোগ্য হচ্ছে না, একটা পর্যায়ে গিয়ে বাধা প্রাপ্ত হচ্ছে বা রোগ ফিরে আসছে। মহাত্মা হেনিম্যান এই বিষয়টি নিয়ে
1816-17 সালে প্রায় 2 বছর ব্যাপী ব্যাপক গবেষণা করেন, অনুসন্ধান করেন এবং তিনি এটার একটা সমাধান পেয়ে যান। তিনি দেখলেন যে এই ধরনের রোগী যারা সদৃশ্য নীতিতে পুরোপুরি আরোগ্য হয় না, তাদের জীবন আচরণ অনুসন্ধান করে দেখলেন যে তারা চর্মরোগ, গনোরিয়া, সিফিলিস ইত্যাদিতে কোনো না কোনো সময় আক্রান্ত ছিলেন এবং সেগুলো চাপা দেওয়া হয়েছিল। তার ফলে তাদের শরীরে একটা বিশেষ ধরনের ধাতুগত অবস্থার সৃষ্টি হয়, যে কারণে এই আরোগ্যের পথে বাধাগুলোর সৃষ্টি হয়। কিন্তু মহাত্মা হেমেন এই যে উদ্ভাবন করলেন, এই যে আরোগ্যের অন্তরায়, প্রধান অন্তরায়গুলো আবিষ্কার করলেন, কিন্তু তিনি তার সহসা প্রকাশ করলেন না। কেন করলেন না? এই বিষয়ে মহাত্মা হেনিম্যানকে প্রশ্ন করা হলে মহাত্মা হেনিম্যান বলেন যে আমি যেটা আবিষ্কার করেছি সেটার প্রকৃতি অর্থাৎ ধরন বিস্তৃতভাবে ব্যাখ্যা করা এবং সেটা আরোগ্যের জন্য আরোগ্যের উপায় উদ্ভাবনের জন্য আমার আরো গবেষণা এবং সাধনার প্রয়োজন ছিল, যেটা ওই সময় পরিস্থিতিগত কারণে সম্ভব ছিল না। অর্থাৎ মহাত্মা হেনিম্যান তখন লিপজিগে ছিলেন। লিপজিগে এলোপ্যাথরা তাকে বিতাড়িত করার জন্য লিপজিগ শহরে প্রতিদিন তার বিরুদ্ধে বিভিন্ন সভা সমাবেশ, প্রতিবাদ মিছিল হচ্ছিল এবং তাকে তাড়ানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছিল এবং হতে পারত যে তার প্রাণের সংশয় হচ্ছিল, যে কারণে মহাত্মা হেনিম্যান এই যে মায়াজম রোগের যে ব্যারিয়ার, সেটা সম্বন্ধে পূর্ণ প্রতিকারের উপায় উদ্ভাবন করার মতো যথেষ্ট মানসিক অবস্থা তার ছিল না। কিন্তু তিনি বলেছিলেন যে আমার যা বয়স হয়েছে, বার্ধক্য অবস্থা নিশ্চয়ই বলা যায়, এবং স্বাভাবিকভাবে হোক অথবা শত্রুর দ্বারা হোক তার মৃত্যু হতেই পারে। সে কারণে তিনি যথেষ্ট সচেতন ছিলেন এবং তিনি এই যে আবিষ্কার, সেটি তার 2 জন অনুসারীকে, বিশ্বস্ত অনুসারীকে সেগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছিলেন, যাতে তিনি আকস্মিকভাবে তার মৃত্যু হলে সেই তার বিনিদ্র রজনী 2 বছরের দিবারাত্র পরিশ্রমের ফলে উদ্ভাবিত বিষয়, সেটি জগতের সামনে প্রকাশ করা যেতে পারে এবং হোমিওপ্যাথি সম্প্রদায় সেটা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তিনি ব্যবস্থা করে রেখেছিলেন। আমরা আবার যাই 1818 সালে মহাত্মা হেনিম্যান অর্গাননের 2য় সংস্করণ প্রকাশ করেন। এই 2য় সংস্করণ 1818 সালে হলেও 1818 সালের শেষ প্রান্তিকে ছাপাখানায় যায় এবং এটা প্রকাশ পায় 1819 সালের ঠিক প্রথম মুহূর্তে। এই কারণে কেউ কেউ 2য় সংস্করণের প্রকাশকালকে 1818 বলে, আর আমরা বলি 1819 সাল বলি। দুটোই ঠিক। ছাপাখানায় যাওয়া আর প্রকাশ হয়ে জনসম্মুখে আসার জন্য একটু সময়ের ব্যবধান হতেই পারে। তো এই 2য় সংস্করণে উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখা যায় না। এরপর 3য় সংস্করণ প্রকাশ হয় 1824 সালে। সেখানেও খুব উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
দ্বিতীয় সংস্করণের ভূমিকায় আমরা দেখি যে দ্বিতীয় সংস্করণ যখন মহাত্মা নিমান প্রকাশ করেন তার ঠিক আগেই তৃতীয় সংস্করণ যখন প্রকাশ করেন তার ঠিক পূর্ব মুহূর্তেই অর্গাননের দ্বিতীয় সংস্করণটি ফ্রান্সে ফরাসি ভাষায় প্রকাশ করা হয় এবং এটির যার উদ্যোগে অনুবাদিত হয় মহাত্মা নিমান তার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এই কারণে করেন যে হোমিওপ্যাথির ছড়ানোর জন্য, বিস্তৃত করার জন্য তার অবদানকে মহাত্মা নিমান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাহলে এই প্রসঙ্গে আরেকটু বলে নেই, সেটা হলো যে অর্গানন 1810 সালে যেটি মহাত্মা নিমান প্রকাশ করেন নিশ্চয়ই সেটা জার্মান ভাষায়, এবং মহাত্মা নিমান নিজ তার দেশপ্রেম এতটাই গভীর ছিল যে তিনি তার সকল বই পুস্তক জার্মান ভাষাতেই লিপিবদ্ধ করেছেন, যদিও তার অন্যান্য ভাষায় লেখা মতো যথেষ্ট পারদর্শিতা ছিল। তাহলে 1810 সালে প্রথম সংস্করণ অর্গানন, এটি ইংরেজিতে অনুবাদ হয়েছে কখন? আমরা দেখতে পাই যে 1913 সালে ইংরেজিতে অনুবাদ করেন ডক্টর সি হুইলার। 1913, তাহলে বহুকাল পরে। তাহলে এই অর্গানন প্রথম সংস্করণের যে থিওরি, প্রিন্সিপাল, নিয়ম নীতি, এগুলো বিশ্ববাসী জানলো কি করে? তখন এই বইগুলি সরাসরি অনুবাদিত না হলেও এর বিভিন্ন ভাগ বা বিভিন্ন বিষয় সম্পর্কে ইউরোপের অন্যান্য ভাষায় খন্ড খন্ড পুস্তিকা আকারে বা পত্রিকায় এগুলো প্রকাশ করা হইতো, আর্টিকেল আকারে প্রকাশ করা হইতো। সেভাবে বিশ্ববাসী বা বিশ্ব হোমিওপ্যাথ সম্প্রদায় জানতে পেরেছেন। এই প্রথম সংস্করণে মহাত্মা নিমান একটা আবেগ মাখা একটা কবিতা সন্নিবেশিত করেছিলেন, যেটা জার্মান ভাষায়, সেটা তো আমাদের উচ্চারণেরও অযোগ্য, তবে যার ইংরেজি ভার্সন হচ্ছে the truth we morals need us best to make and keep the all wise slightly covered over but did not bury deep. জার্মান কবি গ্যালার্টের এটা ছিল কবিতার প্রথম 4 লাইন। আর অর্গানন প্রথম সংস্করণের টাইটেল ছিল অর্গানন দ্য রেশনালেন হেলফুন্ড, যা ইংরেজি দাঁড়ায় অর্গানন অফ রেশনাল মেডিকেল সায়েন্স, অর্গানন অফ রেশনাল মেডিকেল সায়েন্স, বা মেডিকেল সায়েন্সও বলা যায়, হ্যাঁ, আর্ট অফ মেডিকেল কিউর বা আর্ট অফ কিউরও বলা যায়। দ্বিতীয় সংস্করণে এসে রেশনালেন শব্দটি মহাত্মা নিমান বাদ দেন। তখন এটার অর্থ দাঁড়ায় অর্গানন অফ দ্য হিলিং আর্ট। এবং গ্যালার্টের এই কবিতার পংক্তি বাদ দিয়ে ওখানে একটি প্রবাদ সন্নিবেশিত করা হয়। আমরা ভাবতাম এটা জার্মান প্রবাদ, আবার কেউ কেউ বলেন যে না, এটা জার্মান প্রবাদ না, এটা ইউরোপীয় একটা প্রবাদ। সেটা হচ্ছে অডে সাপ্রে, জার্মান ভাষায় যেটাকে বলা হয় অডে সাপ্রে, অর্থাৎ
ডেয়ার টু বি ওয়াইজ, জ্ঞান অর্জনের পথে সাহসী হও। তারপর অর্গাননের টাইটেল এইটা শেষ পর্যন্ত অব্যাহত থাকে আর কি, ষষ্ঠ সংস্করণ পর্যন্ত মহাত্মা গান্ধী অব্যাহত রাখেন। কিন্তু আমরা দেখি যে ষষ্ঠ সংস্করণে এসে এটা ইংরেজিতে করা হয়েছে অর্গানন অফ মেডিসিন। হিয়ারিং আর্ট শব্দটি রাখা হয়নি। কেন রাখা হয়নি এই বিষয়টি আমরা জানি না, বা এই বিষয়ে যথেষ্ট পরিসংখ্যান নেই। তো অর্গানন তৃতীয় সংস্করণ 1824 সালে, তারপর অর্গানন চতুর্থ সংস্করণ আসলো 1829 সালে। 1829 সালে অর্গানন চতুর্থ সংস্করণ প্রকাশের পূর্বেই 1828 সালে The Chronic Diseases, Its Nature and Its Peculiar Nature and Cure এই নামে একটা ক্রনিক ডিজিজের উপর পুস্তক লিখলেন। এটি বেশ কয়েক খণ্ডে লিখেছেন এবং এখানেই মহাত্মা গান্ধীর যে গবেষণা, রোগের যে মূল বেরিয়ার, মূল কারণ, মায়াজম অর্থাৎ সোরা, সিফিলিস এবং সাইকোসিস, সেটা ক্রনিক ডিজিজে তো সেটা বিস্তৃত পরিচিতি তুলে দেওয়া হয় এবং সেগুলা কিউর করার জন্য প্রায় 48টি মেডিসিন তিনি ক্রনিক রোগ প্রতিকারের জন্য নির্বাচন করেন এবং সেগুলো কয়েকটি খণ্ডে প্রকাশ করেন। স্বাভাবিকভাবে তার পরবর্তী বছর অর্গানন চতুর্থ সংস্করণ যখন প্রকাশ পায় তখন এই মায়াজম তত্ত্বটি সন্নিবেশিত করা হয়। বিভিন্ন সূত্রে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে সোরা, সিফিলিস, সাইকোসিসের বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়। তাহলে প্রথম নীতি আমরা পাইলাম যে সদৃশ্য সদৃশ্যকে আরোগ্য করে। এবার দ্বিতীয় নীতি পাইলাম আমরা, রোগের মুখ্য কারণ হচ্ছে সোরা, সিফিলিস, সাইকোসিস। আবার একই সময়ে মহাত্মা হ্যানিম্যান ওষুধকে প্রথম দিকে যেমন স্থূল অবস্থা ব্যবহার করা হতো, বিশেষত উদ্ভিজ্জ পদার্থ থেকে তার যে নির্যাস সেটি স্থূল মাত্রায় ব্যবহার করা হতো। এটির মাত্রা কমিয়ে ফোটা মাত্রায় নিয়ে আসেন মহাত্মা হ্যানিম্যান। সেটা প্রথম দিকেই মহাত্মা হ্যানিম্যান পর্যবেক্ষণের মাধ্যমে দেখেন যে মাত্রাকে যত কমিয়ে আনা যায় তত আরোগ্য ক্রিয়াটা উপদ্রবহীন ভাবে চলে এবং সে কারণে যেহেতু ভেষজের নির্যাসটাকে খুব পাতলা করা হতো, দুগ্ধ শর্করার মাধ্যমে হোক অথবা স্পিরিটের মাধ্যমে হোক অথবা জলে দিয়ে হোক, যখন পাতলা করা হতো বা খুব কমিয়ে আনা হতো তখন সেই জন্য সেটাকে বলা হতো ডাইলুশন। ডাইলুশন মানে হচ্ছে পাতলা করা। যে কারণে আমরা দেখি ওষুধ সমূহকে ডাইলুশন, বিভিন্ন পোটেন্সিকে ডাইলুশন বলে বলার একটা চর্চা তখন যে শুরু হয়েছিল সেটি
ভুলক্রমে এখনো চলে আসছে। বিভিন্ন ওষুধের গায়ে আমরা এই ডাইলুশন শব্দটি দেখতে পাই এবং বিভিন্ন খ্যাতিমান হোমিওপ্যাথদের লেখায় এই ডাইলুশন শব্দটি এখনো চলে আসে। ওষুধের শক্তি বোঝাতে ডাইলুশন বলা হয়। মহাত্মা হ্যানিম্যান এই চতুর্থ সংস্করণে, অর্গাননের চতুর্থ সংস্করণে ওষুধের শক্তিকরণের একটা অভিনব পদ্ধতি বের করেন। সেটা হলো শুধু ওষুধের পরিমাণ কমিয়ে আনা নয়, তার সঙ্গে সঙ্গে ঘর্ষণ ও ঝাঁকির মাধ্যমে ওষুধকে মাত্রা, ওষুধের স্থূল মাত্রাটাকে বিলীন করে দিয়ে ওর আভ্যন্তরীণ যে গুপ্ত ক্ষমতা, সুপ্ত ক্ষমতা, সেটাকে এটা আমরা অর্গানন 269 সূত্রে আমরা দেখি। 270-এ তো আছেই, শক্তিকরণের পূর্ণাঙ্গ পদ্ধতি দেওয়া আছে। আর 269-এ বলা হয়েছে যে এই যে নতুন প্রবর্তিত পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে ওষুধের আরোগ্যকারী গুণ এমন ভাবে বিকশিত হয় যে আবার অনেকগুলো ছিলই না। অর্থাৎ স্থূল অবস্থায় যে সমস্ত ওষুধের আদৌ কোনো ঔষধি গুণ নেই, এই অভাবিত শক্তিকরণ পদ্ধতির মাধ্যমে শক্তিকরণ করা হলে তা থেকেও অদ্ভুতভাবে ওষুধের শক্তি বা বৈশিষ্ট্য বা আরোগ্যকারী ক্ষমতা বৈশিষ্ট্য আমরা জানি। তাহলে অর্গাননের প্রথম ভিত্তি যদি ধরি আমরা সদৃশ্য নীতি বা সদৃশ্যকে আরোগ্য করে, দ্বিতীয় নীতি আমরা পাইলাম যে মায়াজম তত্ত্ব, যেটা অসুস্থতার মুখ্য কারণ এবং ক্রনিক রোগের মূল ব্যারিয়ার। ক্রনিক রোগ এবং একুট রোগ কি, এতে হোমিওপ্যাথিতে মহাত্মা হ্যানিম্যান যেটা পর্যবেক্ষণ করেন সেটা হলো প্রচলিত ধ্যান ধারণার থেকে সম্পূর্ণ আলাদা। এটি আমরা অর্গানন 72 নম্বর সূত্রে পাই। আর ক্রনিক রোগ এর প্রধান কারণ হচ্ছে এই মায়াজম ব্যারিয়ার, এবং এটাকে এই মায়াজমের ব্যারিয়ারটা নির্মূল করা সম্ভব না হলে এই ক্রনিক রোগ একটা রোগীকে আজীবন ভোগায়। সেটা বিশেষত 78 নম্বর সূত্রে আছে। আমাদের সভাপতি মহোদয় একটা সুন্দর পোস্ট লিখেছেন এই 78 নম্বর সূত্রকে উল্লেখ করে, যে মানুষ কেন ক্রনিক রোগে আজীবন ভোগায়। সেটা হচ্ছে মায়াজম তত্ত্ব। তৃতীয় তো পেয়েছি ওষুধের অভাবিত পূর্ব শক্তিকরণ প্রথা, অর্থাৎ যেটা ইতিপূর্বে কেউ কখনো ভাবেনি, সেরকম একটা অদ্ভুত প্রথা আমরা পাইলাম। সেটাও একটা ভিত্তি। অর্থাৎ এই ভিত্তিগুলো হোমিওপ্যাথিকে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে মহাত্মা হ্যানিম্যানকে সাহায্য করেছে। তাহলে তৃতীয় সূত্র আমরা পাইলাম, তৃতীয় ভিত্তি পাইলাম ওষুধের শক্তিকরণ, যা অভাবিত পূর্ব, যা ইতিপূর্বে ডাইলিউশন বলেই কেবল পরিচিত ছিল, আর এখানে এসে হলো ডাইনামিজেশন।
এরপরে পঞ্চম সংস্করণ 1833 সালে প্রকাশ পায়। 1833 সালে উল্লেখযোগ্য কি পরিবর্তন আছে? এটা হচ্ছে অতীন্দ্রিয়তাবাদ, জীবনী শক্তির অতীন্দ্রিয়তাবাদ, যেটা চতুর্থ সংস্করণে হালকা ভাবে ছিল, সেটা পঞ্চম সংস্করণে অত্যন্ত বলিষ্ঠ ভাবে উপস্থাপন করা হয়। এবং পঞ্চম সংস্করণ 1833 সালে মহাত্মা হ্যানিম্যান যেটি প্রকাশ করেন, সেখানে জীবনী শক্তির অতীন্দ্রিয়তাবাদ, রোগ শক্তি অতীন্দ্রিয় একটা ভৌতিক, অতীন্দ্রিয় একটা স্বাস্থ্য বিনাশী শক্তি, এবং ঔষধ শক্তি হচ্ছে একটা অতীন্দ্রিয় বস্তুকে বিলীন করে দিয়ে, ভেষজকে বিলীন করে দিয়ে একটা বস্তুর ভিতরে একটা সুপ্ত ক্ষমতা, যেটা অতীন্দ্রিয়। এই তিনের অতীন্দ্রিয়তা পঞ্চম সংস্করণে অত্যন্ত বলিষ্ঠ ভাবে উপস্থাপন করা হয়। আর কি করা হয়? অর্গানন পঞ্চম সংস্করণে শততমী পোটেন্সির যে ঔষধ পুরিয়া, সেটাকে আমরা কি জানি? শততমী পোটেন্সি ক্রনিক রোগী, বিশেষত ক্রনিক রোগীকে যখন ওষুধ দেওয়া হয়, দেওয়ার পর দীর্ঘকাল অপেক্ষা করতে হয়। একটা ডোজ দেওয়ার পর তার ক্রিয়া পর্যবেক্ষণের জন্য দীর্ঘকাল অপেক্ষা করা হয়। এবং কতদিন অপেক্ষা করা হবে? যদিও ডক্টর গিবসন মিলার, ডক্টর হেরিং এনারা গবেষণা করে বিভিন্ন ঔষধের ক্রিয়াকাল, একটা ক্রিয়া শরীরে কতদিন চলা সম্ভব, একটা গড়পড় তার একটা তালিকা করেছেন। তো সেই তালিকা ধরে ঠিক নয়, রোগীকে পর্যবেক্ষণ করে রোগীর শরীরে ওষুধের ক্রিয়া চলছে কি চলছে না সেটি পর্যবেক্ষণ করা হয়। এবং যতদিন এই ক্রিয়াটি চলে ততদিন ওই ওষুধের দ্বিতীয় মাত্রা কিংবা নতুন কোন ওষুধ দেওয়ার নিয়ম নেই, অপেক্ষা করার নীতি। অর্থাৎ শততমী পোটেন্সি আছে ওষুধ প্রদানের পর তো অপেক্ষা করার নীতি। মহাত্মা হ্যানিম্যান দেখলেন যে এই যে অপেক্ষা, দীর্ঘকাল ধরে অপেক্ষা, তাহলে উনি যে 2 নম্বর সূত্রে আদর্শ আরোগ্যের যে সূত্র বা নীতি দিয়েছিলেন, যে আরোগ্য হবে যথাসম্ভব অল্প সময়ের মধ্যে, যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে, আরো শর্ত দেওয়া আছে, কিন্তু এই যে স্বল্প সময়ের মধ্যে হতে হবে, সেটা কি করে সম্ভব? দীর্ঘকাল অপেক্ষা করলে। তিনি এই শততমী পোটেন্সির ওষুধকে জলীয় দ্রবণে বা জলে গুলে ব্যবহারের প্রস্তাবনা করেন। এখানে উল্লেখযোগ্য যে 1833 সালে অর্গানন পঞ্চম সংস্করণ প্রকাশ হয় এবং 1834 শেষে 35 সালে ক্রনিক ডিজিজ যে কয়েক খণ্ড ছিল তারই পুনর্মুদ্রণ করা হয়। মূলত পুনর্মুদ্রণ, উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই। মহাত্মা হ্যানিম্যান দেখলেন যে আদর্শ আরোগ্য স্বল্প সময়ের মধ্যে ত্বরান্বিত করতে গেলে শততমী ওষুধকেও ক্ষুদ্র মাত্রায় এবং জলীয় মাত্রায় ব্যবহার করতে হবে, এবং সেটা ঝাঁকি সহকারে। তাই তিনি একটা আর্টিকেল লিখলেন, সেটা হচ্ছে 27টি অনুচ্ছেদ বিশিষ্ট একটি আর্টিকেল। concerning to the technical parts
এই শিরোনামে তিনি ক্রনিক ডিজিজ গ্রন্থের প্রকাশকের কাছে এটি পাঠাইলেন যে ক্রনিক ডিজিজ গ্রন্থে যেন এটি সন্নিবেশিত করা হয়, যুক্ত করেই অনুপ্রকাশ করা হয়। কিন্তু তিনি ক্রনিক ডিজিজ গ্রন্থের প্রকাশক অবহেলার কারণে এইটি কোন খণ্ডেই সংযুক্ত করেননি, যে কারণে এইটি 1837 সালের পূর্বে আর ক্রনিক ডিজিজ গ্রন্থে সংযুক্ত করা সম্ভব হয়নি। যদিও ফলাফল সেটি 1837 সালে ক্রনিক ডিজিজ গ্রন্থের মুখবন্ধে সংযুক্ত করা হয়। আরো লক্ষণীয়, যেহেতু ক্রনিক ডিজিজ গ্রন্থ একবারই প্রকাশ হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়াই পরবর্তীতে অনুমোদ্রণ করা হয়েছে, সেহেতু কোন কোন লেখক মনে করেন যে প্রথম প্রকাশনা যেটা আছে সেটি অনুবাদ করলেই যথেষ্ট। সে কারণে দেখা যায় যে ক্রনিক ডিজিজ গ্রন্থ যে ইংরেজি অনুবাদ, তাতেও হয়তো এই টেকনিক্যাল পার্ট এটি বাদ পড়ে গেছে। এটি 1896 সালে পরবর্তীতে যেনারা অনুবাদ করেছেন তেনাদের নজরে আসে এবং তেনারা ক্রনিক ডিজিজ গ্রন্থের অনুবাদিত অনুমুদ্রিত অংশ থেকে অনুবাদ করেন এবং সেখানে এই কনসার্নিং টু দ্য টেকনিক্যাল পার্টস, অর্থাৎ শততমী পড়িয়া জলে গুলে ঝাঁকি দিয়ে একুট ডিজিজের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হবে এবং ক্রনিক ডিজিজের রোগীতে কিভাবে প্রয়োগ করতে হবে এবং শিশুদের কিভাবে প্রয়োগ করতে হবে ইত্যাদি বিস্তৃত বর্ণনা আমরা দেখতে পাই। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই ক্রনিক ডিজিজ গ্রন্থের যে একটা হুবহু অনুবাদ আমরা পাই, বাংলায় ডাক্তার দীর্ঘাঙ্গী যেটা শুরু করেছিলেন, তিনি শেষ করতে না পেরে তার এক ভক্ত ডাক্তার এস চ্যাটার্জিকে দিয়ে এটি কমপ্লিট করেন এবং এটি আমরা বাজারে আমরা পাই। কিন্তু সেখানেও কনসার্নিং টু দ্য টেকনিক্যাল পার্টস এই অংশটুকু আমরা পাই না। তার কারণ তিনি সেই অনুমুদ্রিত ক্রনিক ডিজিজ গ্রন্থের অনুবাদিত ইংরেজিতে অনুবাদ থেকে বাংলা করেননি। যাই হোক, এখানে স্পষ্ট বোঝা যায় যে পঞ্চম সংস্করণ, অর্গাননের পঞ্চম সংস্করণ, এটি ছিল মূলত অর্গানন চতুর্থ সংস্করণ এবং অর্গানন ষষ্ঠ সংস্করণ, এই দুইয়ের মাঝখানে একটা সিঁড়ি, অর্থাৎ নতুন পদ্ধতিতে উত্তরণের একটা সিঁড়ি। এই মধ্যবর্তী সময়ে মহাত্মা হ্যানিম্যান বিভিন্ন আর্টিকেল দ্বারা আরবী ক্রিয়াকে কিভাবে ত্বরান্বিত করা যায় সেটা জগতের সামনে প্রকাশ করেছেন এবং তখনই বোঝা যাচ্ছিল যে মহাত্মা হ্যানিম্যান জীবনের শেষ প্রান্তে হোমিওপ্যাথিকে পূর্ণাঙ্গ করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ওই সময় শততমী জলীয় ভাবে
এবং ওনার আবিষ্কৃত যেটা সর্বশেষ পদ্ধতি অর্থাৎ 50 সহস্রাংশ পদ্ধতির যে ওষুধ, সেটিও পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে যাচ্ছিলেন। তারপর তিনি স্থির সিদ্ধান্তে যখন উপনীত হন, তখন তিনি অর্গানন 50 সংস্করণের বইয়ের বিভিন্ন অংশে প্রয়োজনীয় সংশোধনী গুলা নোট আকারে হাতে লিখে এটাকে ষষ্ঠ সংস্করণ বলে প্রকাশের জন্য মনস্থির করেন। আপনারা জানেন যে মহাত্মা গান্ধী শেষ জীবনে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন এবং যে কারণে অর্গানন ষষ্ঠ সংস্করণটি উনি নিজে প্রকাশ করে যেতে পারেননি। তাহলে 1843 সালে মহাত্মা গান্ধীর জীবন অবসান ঘটলে এই বইটি অপ্রকাশিতই থেকে যায়। তাহলে এখানে একটু যোগ করি যে 1829 সালে যে অর্গানন চতুর্থ সংস্করণ, সেটা 5 বছরের মধ্যে ইংরেজিতে অনুবাদ হয়। অর্থাৎ 1829 সালের অর্গানন পুস্তকটি ইংরেজিতে সবচেয়ে দ্রুত অর্থাৎ কম সময়ের মধ্যে ইংরেজিতে অনুবাদ হয় 1833 সালে। এত দ্রুত আর কোন অর্গানন ইংরেজিতে অনুবাদিত হয়নি। ফলে স্বাভাবিকভাবে যে অর্গানন চতুর্থ সংস্করণ দ্রুত সময়ের মধ্যে ইংরেজিতে অনুবাদ হওয়ার কারণে এটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং শততমী পোটেন্সির যে ঔষধ প্রয়োগ ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, এতে হোমিওপ্যাথি সম্প্রদায় গ্রহণ করে। বিভিন্ন ঔষধ কোম্পানিগুলো এই শততমী ঔষধ প্রস্তুতকরণ নিয়ম অনুযায়ী প্রস্তুত করতে থাকে এবং হোমিওপ্যাথি সম্প্রদায় এটাতে অভ্যস্ত হয়ে পড়ে, যে কারণে শততমী পোটেন্সির উৎপাদন এবং ব্যবস্থা এ পর্যন্ত সারা বিশ্বব্যাপী এতটা বিস্তৃত যে নতুন পদ্ধতি এখনো তার জায়গায় স্থান করে নিতে পারছে না। আর 1833 সালে যে পঞ্চম সংস্করণ অর্গাননের, সেটি অনুবাদ হয় ইংরেজিতে 1848 সালে, অর্থাৎ দীর্ঘ সময় পরে। ইতিমধ্যে স্বাভাবিকভাবে অর্গানন চতুর্থ সংস্করণের শততমী পুরিয়া পদ্ধতি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং অর্গানন পঞ্চম সংস্করণটি অনেকটা অনাদৃত অবস্থায় থেকে যায়। আপনারা জানেন যে 1849 সালে ডক্টর কেন্টের জন্ম। তিনি হোমিওপ্যাথিতে আসেন কত সালে? 1880 সালের আগে নয়। এবং তিনিও, আমার গবেষণা বা আমার স্টাডি বলে যে তিনিও অর্গানন চতুর্থ সংস্করণ দ্বারা প্রভাবিত ছিলেন, যার ফলে তিনিও অর্গানন চতুর্থ সংস্করণ বেশ এর ভিত্তিতে চিকিৎসা চর্চা করেছেন, গবেষণা করেছেন এবং তিনি লেকচারস অন ফিলোসফি
দার্শনিক বক্তৃতা সম্বন্ধে যে বইটি লিখেছেন সেটা মূলত অর্গানন চতুর্থ সংস্করণের ভিত্তিতে লেখা হয়েছে। আরো একটা বিষয় আছে, অর্গানন পঞ্চম সংস্করণে মহাত্মা হেনিম্যান প্রস্তাব করেছিলেন যে ওষুধের শক্তি একটা লিমিট থাকা উচিত, সেটা 30 শক্তির বেশি নয়। তার কারণ শততমী পোটেন্সি 2, 3, 6, 9, 12, 18, 24, 30 এই যে ধাপে ধাপে শক্তিগুলো, মহাত্মা হেনিম্যান মনে করতেন যে একটা শক্তির পরের শক্তির মাঝখানে যে ব্যবধান, এটা খুব বেশি ব্যবধান হওয়া উচিত নয়, কাছাকাছি থাকা উচিত। যে কারণে মহাত্মা হেনিম্যান কিভাবে এগুলা প্রয়োগ করতেন, নিষেধ থেকে ক্রমান্বয়ে উপরের দিকে ধাপে ধাপে যেতেন, আবার প্রয়োজনে নিচের দিকে নামতেন। এইভাবে জীবনী শক্তিকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন এবং সফলও হয়েছেন। অন্তত তিনি সফলতার দাবি করেছেন, যেভাবে জীবনী শক্তিকে যথেষ্ট উপদ্রব ছাড়াই উজ্জীবিত করা যায় এবং এতেই সর্বোচ্চ সন্তোষজনক ফল পাওয়া যায়। আবারও দেখা যায় তিনি শক্তিও কিছুকাল ব্যবহার করেছেন তৈরি করে, কিন্তু তিনি তাতে সন্তুষ্ট না হয়ে তিনি বলেছেন যে শক্তির একটা ঊর্ধ্বতম একটা লিমিট থাকা উচিত, যাতে আমরা সেই লিমিটেড শক্তিগুলোকে ব্যবহারের মাধ্যমে রোগীর সর্বোচ্চ কল্যাণ সাধন করতে পারি। বাট ডক্টর কেন্ট তিনি ওষুধের শক্তির লিমিটকে উপেক্ষা করলেন। তিনি ওষুধের 30 শক্তির পরে পরবর্তী অন্যান্য শক্তিগুলা, ইতিপূর্বে হয়তো 60 শক্তি, 200 শক্তি, 500 শক্তি ইত্যাদি ছিল, যেটা মধ্যবর্তী কিছু কিছু শক্তি আর ব্যবহার হয় না। এখন ব্যবহার হয় 30 এর পরে 200, 200 পরে 1000, 10,000, 50,000, এই যে ঊর্ধ্বক্রম। তাহলে দেখেন 30 থেকে 200 শক্তির মধ্যবর্তী যে শক্তির যে ব্যবধান, এটা কত ব্যাপক ব্যবধান। আবার 200 থেকে 1000, এখানে গাণিতিক ভাবে হিসাব করে দেখেন সেখানে ওষুধের মাত্রাকে কি পরিমাণ ক্ষুদ্র করা হয়, সেটা বড় কথা না, ক্ষুদ্র যতই করা হয় ততই ভালো, কিন্তু ঝাঁকির পরিমাণ কতগুলা চলে আসে, ঘর্ষণ ঝাঁকির পরিমাণ যে আসে, তাতে বোঝা যায় যে একটা শক্তির থেকে পরবর্তী আরেকটা শক্তির যে উল্লম্ফন, একটা পর্বতের সমান। কাজে কাজে রোগীর উপর একটা নির্দিষ্ট শক্তির পরবর্তী শক্তি যখন দেওয়া হয়, তখন জীবনী শক্তি বিচলিত হওয়া অসম্ভব নয়। জীবনী শক্তি এই হঠাৎ শক্তির উল্লম্ফনকে মেনে নেওয়ার কথা নয় বা অ্যাডজাস্ট করার কথা নয়। সে কারণে অর্গানন 6ষ্ঠ সংস্করণে আসলো ওষুধের প্রস্তুতির নতুন পদ্ধতি, একটা নতুন প্রয়োগ পদ্ধতি। 6ষ্ঠ সংস্করণে ওষুধের প্রস্তুতিকরণ 270 নম্বর সূত্রে যেটা দেওয়া হয়েছে, অত্যন্ত বিস্তৃত, অত্যন্ত সুনিপুণ এবং
পরবর্তী সূত্রগুলোতে এটি প্রয়োগের প্রণালী দেওয়া হয়েছে। 248 সূত্র, 248 সূত্রের পাদটিকা, এটা কিভাবে গুলাতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, স্পিরিট না পেলে এই ওষুধটা সংরক্ষণের জন্য, যাতে রোগীর ঘরে যখন যে কয়দিন থাকবে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকবে, সেখানে ওষুধের ক্রিয়া যাতে নষ্ট না হয়, সেখানে কিছু স্পিরিট মিশিয়ে দিতে হবে। স্পিরিট যদি নাও পাওয়া যায়, তাহলে একটি কাঠ কয়লা সুতো দ্বারা ঝুলিয়ে ওই বোতলের মধ্যে রাখতে হবে এবং ওষুধ সেবনকালে পূর্বে এই কাঠ কয়লাটি সুতো দ্বারা টানিয়ে বের করতে হবে এবং তারপর ঝাঁকি দিয়ে ওষুধ সেবনের পর আবার ওই কাঠ কয়লাটি ওষুধ যুক্ত পানিতে ঝুলিয়ে রাখতে হবে ইত্যাদি নিয়ম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা জানলাম যে অর্গানন প্রথম সংস্করণ থেকে ষষ্ঠ সংস্করণ যে পরিবর্তন, ধাপে ধাপে যে সংস্কার, এটা মূলত 2 নম্বর সূত্রকে আবর্তিত করেই, অর্থাৎ 2 নম্বর সূত্রের চূড়ান্ত বাস্তবায়নের জন্যই এই সংস্করণগুলো খুব জরুরি ছিল এবং আশা করা যায় যে ষষ্ঠ সংস্করণের নিয়মে রোগীকে ঔষধ সেবন করানো হলে 2 নম্বর সূত্র অনুযায়ী আদর্শ আরোগ্য সম্ভব। যেমন শততমিক পোটেন্সিতে ওষুধ প্রয়োগ করলে অ্যাগ্রেভেশন ঔষধজ বৃদ্ধি অনিবার্য, এটাকে থামানো যায় না, যে কারণে দীর্ঘকাল অপেক্ষা করতে হয়। অনেক সময় রোগজ বৃদ্ধিটা যদি বেশি হয়ে যায়, তখন শুধু অপেক্ষা করাই নয়, রোগীর কষ্ট লাঘবের জন্য ওষুধের ক্রিয়াটাকে থামানোর প্রয়োজন হয়। প্রতিষেধক অন্য কোনো ওষুধ দিয়ে ওষুধের ক্রিয়াকে থামানো হয়, তারপরে অপেক্ষা করার পর আবার ওই সদৃশ্য ওষুধ অথবা অপর কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয়। অর্থাৎ এই যে বিনা উপদ্রবে যে আরোগ্য, সেটি এখানে বাধাগ্রস্ত হয়। স্বল্পতম সময়ে যে আরোগ্য করার কথা, সেটিও শততম পর্যায়ে সম্ভব হয়, যেটি মহাত্মা হিউম্যান নতুনতর পদ্ধতিতে ওষুধ প্রস্তুতিকরণ ও প্রয়োগ পদ্ধতিতে সম্ভব করেছেন। তাহলে নতুনতর পদ্ধতিতে ওষুধ প্রয়োগ কিভাবে করা হয়? মহাত্মা হিউম্যান বলছেন যে এটি একটি দানা ওষুধ জলে, প্রচুর জলে, এবং 10, 20, 40 মিলিলিটার জলেও দেওয়া যাবে। উনি একটা সম্ভাব্য একটা দেখাইছেন, অর্থাৎ যথেষ্ট জলে দিয়ে ক্রনিক রোগের ক্ষেত্রে কিভাবে প্রতিদিন ব্যবহার করতে হবে, আর একুডিজের ক্ষেত্রে তারও সে অনেক কম সময়ে ঘন ঘন প্রয়োগ করতে হবে এবং প্রতিবার প্রয়োগের পূর্বে ঝাঁকি দিয়ে ওই ওষুধের যে আমরা বিভক্ত মাত্রায় দিই, প্রত্যেকটি বিভক্ত মাত্রার শক্তি পূর্ববর্তী মাত্রা অপেক্ষা কিঞ্চিত বৃদ্ধি করে প্রয়োগ করার নির্দেশনা আছে। অর্থাৎ এখানে ধারণা করা হয়, যদি ওষুধ সদৃশ্য হয়, পূর্ববর্তী মাত্রা প্রয়োগের কারণে জীবনী শক্তিতে কিছুটা পরিবর্তন আসে, জীবনী শক্তির স্তরে কিছুটা পরিবর্তন আসে, ঊর্ধ্বমুখী পরিবর্তন আসে। স্বাভাবিকভাবে পরের দিন বা পরবর্তী মাত্রা যখন ঝাঁকি দিয়ে প্রয়োগ করা হয়, তখন
একই মাত্রা দিয়ে দিলে জীবনী শক্তির সেই স্তর সরাসরি স্পর্শ করে না, কারণ অলরেডি পূর্বের প্রযুক্ত মাত্রার কারণে জীবনী শক্তির স্তরের কিছুটা উন্নয়ন ঘটেছে। পরবর্তী মাত্রায় গিয়ে যদি আবার পূর্বের লেভেলে যদি আঘাত করে, তাহলে জীবন শক্তিকে ঠিক মতো পায় না। যে কারণে পূর্ববর্তী মাত্রায় জীবনী শক্তি যে স্তরে উন্নীত হয়েছে কিঞ্চিত, পরবর্তী মাত্রা থেকে ওই লেভেল টাচ করার জন্য তাকেও কিঞ্চিত ঝাঁকি 8, 10, 12 ঝাঁকি দেওয়ার প্রয়োজন হয়। তাহলে এই ঝাঁকি দিলে কি হয়, যদিও দ্রবণে ঝাঁকি দিলে হয়, তার মধ্যে কিঞ্চিত শক্তি বৃদ্ধি হয়, খুব বেশি নয়, কিঞ্চিত। এই কিঞ্চিত শক্তি বৃদ্ধির ফলে জীবনী শক্তি যে উন্নীত হয়েছে পূর্ববর্তী মাত্রায়, পরবর্তী মাত্রাও গিয়ে সেই লেভেলটা স্পর্শ করে, যে কারণে খুব সহজে জীবন শক্তিকে প্রভাবিত করে, অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে। এবং এখানে ঔষধি মাত্রা এবং অ্যাগ্রেভেশন বা রোগীতে যদি কিঞ্চিত যদি বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিত বৃদ্ধি দেখা যায়, সেটাকে নিয়ন্ত্রণের সুন্দর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যদি আমরা কাপে ব্যবহার করি কিংবা যদি গ্লাসে যদি ব্যবহার করি ঔষধ সেবনকালে, তাহলে কাপের সংখ্যা বাড়ানো যেতে পারে, আর গ্লাসে হলে গ্লাসের সংখ্যা বাড়ানো যেতে পারে। অর্থাৎ জীবনী শক্তির চাঞ্চল্য দূর করার জন্য যতদূর কাপ সংখ্যা বা গ্লাস সংখ্যা বৃদ্ধি করা যায় করা যেতে পারে, কাপ সংখ্যা বা অবাঞ্ছিত বৃদ্ধি থাকে, তাহলে কয়েকদিন গ্যাপ বা বিরতি দিয়ে ওষুধ নিয়ন্ত্রণ করার সুন্দর ব্যবস্থা আছে। এই ব্যবস্থাটি থাকার কারণে আদর্শ আরোগ্যে যে উপদ্রবহীন এবং দ্রুত যথাসম্ভব স্বল্প সময়ে সেই নীতিতে আমরা বাস্তবায়নের ব্যবহারিক উপযোগিতা পাইতে পারি অসম্ভব, যেটি শততমী পোটেন্সি বেলায় সম্ভব নয়। দর্শক, এই পর্যন্ত আজকে